পাত্রপক্ষের সঙ্গে আসা সুদর্শন পাত্রকে দেখে পাত্রী জ্ঞান হারালো। এমন ঘটনা ইতিহাসে বিরল, অথচ এমনই একটা কাণ্ড ঘটিয়ে বসল প্রিয়তা। সে কল্পনাও করতে পারেনি যে পাত্র কলেজের নুরুল স্যারের বড় ছেলে অভি হবে। অপমানে মুখ থমথমে হয়ে গেল অভির। বাকিরা সবাই মেয়েটাকে নিয়ে পড়ে থাকলেও রাগে তার ব্রহ্মতালও ফেটে যাচ্ছে। তার মুখ দেখতে এতটাই কুৎসিত যে বাবার প্রিয় এই ছাত্রীটি তার মুখ দেখার সাথে সাথেই মূর্ছা গেল। প্রিয়তার চাচি তড়িঘড়ি করে পানি এনে ছিটা দিতে থাকলো মেয়েটার চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলল প্রিয়তা। মাথাটা বেশ ভন ভন করছে। চট করে স্মরণ করতে পারল না যে অজ্ঞান হলো ঠিক কী কারণে। যেই না মনে পড়ল, সেই মুখমণ্ডল হয়ে গেল বিবর্ণ। কি করলো বাবা? স্যারের ওই নিরামিষ ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য এত বড় চক্রান্ত করলো। বাবা না বলল ছেলে আধবুড়ো, ওই লোকের ঘাড়ি নাকি প্রিয়তাকে বসিয়ে দিবে। যদিও প্রিয়তা জানতো এ মজার ছলেই বলা, তবে এখন অভিকে দেখে মনে হচ্ছে একটা আধবুড়ো ভুড়িওয়ালার বরই ভালো ছিল। এ তো সাক্ষাৎ জম। বাবার মজার কথার ছলে তাই সে এটা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি যে ছেলেটা অভি হবে। নুরুল আলম বসা থেকে উঠে দাঁড়ালেন, এগিয়ে এলেন সোফায় মায়ের কোলে মাথা দেওয়া প্রিয়তার দিকে। নরম কণ্ঠে বললেন, এখন ঠিক আছো প্রিয়তা? প্রিয়তা অকপটে চাইল। সে জানে এই মানুষটা বাড়াবাড়ি রকমের স্নেহ করে প্রিয়তাকে। কলেজে থাকাকালীন অন্য সবার চোখেই এই বাড়াবাড়ি স্নেহটা চোখে পড়ত। তবে সে ভাবত হয়তো সে প্রথম সারির ছাত্রী, নম্র ভদ্র রক্ষণশীল পরিবারের মেয়ে, এজন্যই বোধহয় এত কিছু। তবে আজ প্রিয়তা স্পষ্ট বুঝল কেন এত স্নেহের মূল কারণ। ওর মুখ হয়ে গিয়েছে নত, গালে লালাভ আভা। এতগুলো মানুষের সামনে এভাবে অভিকে দেখে বিস্ময়ে এমন কাণ্ড ঘটানোতে ওর নিজেকে পৃথিবীর সেরা বোকা মনে হচ্ছে। আর প্রিয়তার ধারণা কম বেশি সবাই বুঝেছে সেটা। প্রিয়তা বলে উঠল, ঠিক আছে স্যার। ব্যাস, প্রিয়তা নিশ্চুপ। তারপর প্রিয়তাকে ইশারায় নিয়ে যেতে বলল ওর বাবা। তাই হলো। যাওয়ার অনতিপূর্বে এক ঝলক দেখে নিল অভির রূপ। গালের এক পাশ শুধু দেখা যাচ্ছে। লম্বাটে মুখে সেই নির্বিকার মুখ দেখে বোঝা গেল না ছেলেটার প্রতিক্রিয়া। রুমে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল সে। ওকে ঘিরে বসলো ওর চাচাতো ভাই রুদ্র আর বোন অদ্রি। আর একজন অরিন যে ওর আপন বোন। রুদ্র অদ্রি যমজ, প্রিয়তার সমবয়সী। একসাথে তিনজন অনার্স তৃতীয় বর্ষে পড়ছে, তাই এই দুটোর সঙ্গে তার বেশ বোঝাপড়া বেশি। ফ্যালফ্যাল করে সে চাইল রুদ্র অদ্রির দিকে, বলে উঠল, তোরা জানতি? ভ্যাবাচাকা খেল দুজনে। কি বলবে বুঝে উঠতে পারল না। প্রিয়তা কাঠ হয়ে পুনরূপী প্রশ্ন ছুড়ল, জানতি তোরা এই কথা? রুদ্র এবার বলে উঠল, আজ সকালেই জেনেছিলাম। রুদ্র কথাটা বলতেই দেরি। তারপরে গালে সপাট করে চরের শব্দে কান ভোতা হয়ে গেল ওর। চরটা প্রিয়তাই মেরেছে। চোখে সর্ষে ফুল দেখছে এখন রুদ্র। কিছুক্ষণ থম মেরে শেষমেশ গর্জে বলে উঠল, আমার গালের কি পাইছস তুই? তোর জামাই সম্পদ, এটা যে কিছু হলেই চর মানুষ। আগে বলিসনি কেন যে ছেলেটা অভি ভাইয়া? রুদ্র পরোয়া করল না প্রিয়তার কথায়। নিখাত স্বরে অদ্রির কাঁধে বাহুর ভর করে বলল, আমি বলতে চেয়েছিলাম, ছোট আব্বু তোকে বলতে দেয়নি। এমনিতেও গত রাত ছোট আব্বু যখন তোকে বলল তোর বিয়ে এক বুইরা ধনী তোকের সাথে ঠিক করছে, মুখটা দেখার মতো ছিল তোর। তাই ভেবেছিলাম বুইরা বেড়ার সাথে তোর ওই প্রাণপ্রিয় স্যারের বড় ছেলেকে দেখলে তুই সারপ্রাইজ হবি। কিন্তু যেই কাণ্ড ঘটালি বোন, জীবনে ভুলবার মতো না। পাথরেটি হওয়ার সাথে সাথেই তুই ফিট খালি। আজ হুমায়ুন থাকলে তোর কাহিনী লেখলে আস্তে আস্তে মরে যেত সবাই। অদ্রিরও একই অভিরূপ। রুদ্র আর অদ্রি যমজ ভাই বোন হলেও ওদের বিরাট ফারাক। রুদ্র প্রাণবন্ত হলেও ঠোঁট কাটানা, বাট অদ্রি গ্যাংস্টার। দুর্বোধ কথা দিয়ে বুক ফালাফালা করে ফেলে। নিজের ভাইকে সায় দিয়ে সেও তুমুল উত্তেজনায় বলল,
আরে তুই কি আসলেই মেয়ে প্রিয়তা? অভিভাইয়া চরম একপ্রকার টাইপ হলেও ভার্সিটিতে তুমুল জনপ্রিয়তা। বিয়ে নাই করতে পারলি তাই বলে দেখা মাত্রই জ্ঞান হারাবি? জ্ঞান হারাবি ভালো কথা, কষ্ট করে দুপা এগিয়ে অভিমহাশয়ের বুকে ডলে পড়তি। উফ, তাহলে তো পুরোই হতো, সালমান শাহ টাইপ সিন হতো। মাথায় রাগ চেপে বসলো প্রিয়তার। ইচ্ছে করছে এই অসভ্য উজবুক মেয়েটার মুখে দাঁতে গোবর দিয়ে মাখামাখি করতে। অভি ভাইয়ার নাম শুনলেই বুক কাঁপে তার। এমন গম্ভীর মানুষটার সামনে দুদণ্ড দাঁড়াতে ভয় পেত এতকাল, আর এই মেয়ে সরাসরি বুকে ঢুলে পড়তে বলছে। প্রিয়তা তীক্ষ্ণ চাহনি দিল, ব্যাধিগ্রস্তে বলল, ফাসলামো হচ্ছে, অশ্লীল কথাবার্তা বকবি না। অশ্লীল কি বললাম আবার? আমি কি তোকে বলেছি তুই আব্বু, ছোট আব্বু আর আমাদের টুনটুনা দাদিজানকে সাক্ষী রেখে অবিবাহিয়ার পুরো ঠোঁটে চুমু খেতে? প্রিয়তা বাকশক্তি হারালো। রুদ্রর চোখে মুখেও ভাব নেই, যেন সে জানে ওর এই যমজ বোনটা এর থেকেও ভয়ঙ্কর কথাবার্তা বলতে পারে। প্রিয়তার কান দিয়ে গম গম করে বের হচ্ছে ধোঁয়া, ট্রেনের মতো সিটি বাজাচ্ছে। রুদ্রর তামাকটি গালে চর মারলেও ওর গাল রুদ্রর চেয়েও ভয়াবহভাবে লাল হয়ে আছে। দশম শ্রেণীতে পড়া অরিন নিজের ডোন্ট কেয়ার অদ্রিয়াপুর দিকে ফেলিয়ে চেয়ে আছে। প্রিয়তা ঝোঁক গিলল, বলল, অভিভাইয়ার ঠোঁট কেমন তুই এটাও খেয়াল করিস? তো করব না, হাজার হোক। আমি তো তোর মতো নামে মাত্র মেয়ে নই। কোনো এক লেখক বলেছিল, মেয়ে মাত্রাই তার কাজ পুরুষদের প্রতিটা বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখা। আমার তো সেই ধারা বজায় রাখা উচিত, তাই না রে? রুদ্রর জীবনও বলতে পারবো না কোন ছেলের ঠোঁট, কান, নাক কেমন। এখন মাইয়ারার কথা জিগা, হালায় মন্ত্র পড়ার মতো সব বলবো। এটাই স্বাভাবিক, মেয়ে তো ছেলেদের ঠুটি দেখবে, লেসবিয়ান তো না যে মেয়েদের ঠুটির দিকে তাকাবে। হাল ছেড়ে দিল প্রিয়তা। এদের সাথে কথা বলাই বেকার। প্রিয়তার অস্বস্তি হচ্ছে, ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে। নিজের প্রিয় এবং সম্মানীয় স্যারের বড় ছেলে যে কিনা ওদেরই ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট, আর কিছু সময় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি নিয়ে বেরোবে। তার সাথে নিজেকে ভাবতে অন্যরকম লাগছে। আচ্ছা, অভি কি জানে তার প্রতিক্রিয়া? সে কি জানে যে স্যারের এই গম্ভীর ছেলেটাকে প্রিয়তা জমের মতো ভয় পায়? বাইরে নিকষ আধার, মনে হয় না এটা সন্ধ্যা। চট্টগ্রামে যেন সন্ধ্যা পেরোতে না পেরোতে রাত হয়ে যায়, গহীন রাত। প্রিয়তার মুখ ভার, কেননা আজ বিয়ে পাকাপোক্তভাবে স্থির হয়েছে। এই মাসে শেষ শুক্রবারই আংটি পরিয়ে দিবে, তারপর বিয়ে পড়াবে অভির ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ইতির পর। মুনির সাহেব নিজের মেয়ের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে, কিন্তু প্রিয়তার কোনো প্রতিক্রিয়া নেই। বোকা রমণীর মতো সে ঘড়ির টিকটিক কাটার দিকে দৃষ্টি রেখেছে, যে একটু আগে বলল নাকি জরুরি কথা আছে। সালেহা বানু রীতিমতো ক্ষিপ্র মেয়ের কাণ্ডে। প্রথমত আজ বিকালে এত ভালো ভালো শাড়ি থাকতে ইচ্ছে করে দাদির সেই বাবা আমল যুগের বিশ্রী বেগুনি রঙের শাড়ি পরে গেছে। তারপর তো ঘটল সিনেমা। পাত্রকে দেখার সাথে সাথেই মূর্ছা গেল। অমন ভালো ছেলেকে দেখে মেয়ে এমন বিশ্রী কাণ্ড ঘটিয়ে ফেলল, ভাবতে লজ্জা লাগছে তার। মুনির সাহেব শেষমেশ নীরবতা কাটিয়ে বলল, কিছু বলবি প্রিয়তা? বলার জন্যই তো এসেছি। ভ্রুকুটি করলো মুনির সাহেব। মেয়েটার উপর রেগে যেতে ইচ্ছে করলেও চট করে রাখতে পারছেন না, কেননা সে জানে একটু পরে তার স্ত্রী মেয়েকে ভয়াবহ একটা ঝাড়ি দিবে কোনো না কোনো কথার জন্য। দুজনের একসাথে করা হওয়া মানায় না, তাই বলে উঠল, কি বলবি বল। প্রিয়তা এবার ঝোঁক গিলল, আম্মার দিকে এক ঝলক ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আব্বু, আমি এই বিয়ে করব না। মুনির সাহেব নিশ্চল, যেন জানতেন এমন কিছুই হবে। কোনো কথা বলল না সে, আনমনে চায়ের কাপে চুমুক দিল। প্রিয়তা অবাক, ভীষণ অবাক। সে তো প্রতিক্রিয়া দেখানোর মতোই কথা বলেছে, তাহলে এরা এমন করছে কেন? সবাইকে ওই জমদূত তাবিজ টাবিজ করে ফেলেছে নাকি?
প্রিয়তা পুনরায় ঢোক গিলল, স্থির করলো নিজেকে। এদের মতিগতি ভালো দেখাচ্ছে না, মনে হচ্ছে একটা কাণ্ড ঘটবে, খুবই ভয়াবহ কাণ্ড ঘটবে, বাইরের শীতল হাওয়ার মতো। সে বলল, শুনেছ কি বলেছি? শুনলাম তো। বাবার একচ্ছটা বিহেভ প্রিয়তাকে বিস্ময় নিয়ে যাচ্ছে। বলে উঠল, কিছু বলবে না? এই যে আমি বিয়ে করব না শুনে কিছু বলবে না, চার থাপ্পড় মারবে না? বিয়েটা কেন করবি না শুনি? প্রিয়তা কথা খুঁজে পেল না, আমতা আমতা করে বলল, এমনি। এমনিই, যেভাবে আমায় বলেছো অমনি বড় আব্বুকে বলো। নুরুল স্যারের ছেলের সাথে তোর বিয়ে তোর চাচাই ঠিক করেছে, বুঝলি? তাকেই বল। প্রিয়তা এতক্ষণে বুঝল বাবার নির্বিকারে থাকার কারণ। কোনো এক কারণে বড় আব্বুকে প্রিয়তা ভীষণ ভয় পায়। প্রিয়তা বুঝতে পারে না তার বাবার মতো এত দুর্দান্ত মানুষের এমন ক্যাটকেটে ভাই কিভাবে হলো। এরা ভালো মতোই জানে, আর যাই হোক, বড় আব্বুর মুখের ওপর প্রিয়তা এই জীবনে না বলতে পারবে না, অথচ বলা প্রয়োজন। প্রিয়তার দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যদিও ভার্সিটিতে জানাজানি হয়ে যায় ভার্সিটির সিনিয়র ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রিদওয়ান আহমেদ অভির সাথে প্রিয়তার বিয়ের কথাবার্তা চলছে, ব্যাপারটা দাবানলের মতোই ছড়িয়ে পড়বে। চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রীতিলতা হলের সামনে স্টলে বসা পুলুমামাও জিজ্ঞেস করবে, কি গো আপা, তোমার নাকি অভি ভাইজানের সাথে বিবাহ হয়েছে? না হলেও এরা ধরে নেবে হয়েছে। প্রিয়তা মুখ থমথমে অবস্থায় বসে রইল। অসহ্য লাগছে তার। এর একটা বিহিত করতেই হবে। অভিকে সে বিয়ে করবে না, কিছুতেই না। রোদ উঠেছে আকাশে, সে রোদ আবছাভাবে ছড়িয়ে পড়েছে সারা উঠোনে। সকালের এই রোদটা ভীষণ মিষ্টি। প্রিয়তা প্রতিদিনই এই সময় বাড়ির সামনে থাকা বাগানে পানি দিতে আসে। প্রিয়তাদের বাড়িটা সুন্দর, সামনে বিশাল ফাঁকা জায়গা, দক্ষিণ পশ্চিম পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছাদের দিকে বাঁকিয়ে আছে। বসন্তকালে তখন সেটা অবর্ণাতীত সুন্দর দেখা যায়। বাড়িটা তার মরহুম দাদা জানের। যৌথ পরিবারে থাকার সুবাদে ছোটবেলা থেকেই রৌদ্র অর্জির সাথে ওর বোঝাপড়া। আরও কয়েকটা গিনিপিগ আছে। সব মিলিয়ে হই হুল্লোড়ে মশগুল তাদের এই সাখোয়াত ভিলা। দাদিজান উঠোনে ভর্তা বানাচ্ছে, কাঁচকলা ভর্তা। একটু পরই সব গিনিপিগ হই হই করে ছুটে চলে আসবে দাদির ভর্তা খাওয়ার জন্য। দাদি এবার বলল, ওই প্রিয়তা, যা পাকের ঘর থাইক্কা ধনিয়া পাতা লইয়া আয়। মুখ ভ্যাংচালো প্রিয়তা, বলল, গাছে সার দিচ্ছি, দেখো না? তুমি নিয়ে আসো, যাওগে, আমার ঠেকা পড়ে নাই। কয় কি মাইয়াডা, দেখা যাও কেউ, এই মাইয়ারে নাকি পরের বাড়িতে পাঠাবো। হাসুড়ি তো ঝাড়ু পিট দিয়া পিটাবো, বুঝলি? প্রিয়তা পরোয়া করল না, বলল, শ্বশুর বাড়িতে কি হইব তোমার না ভাবলেও চলবো। আমি এখন বিয়ে করব না। খবরদার বুড়ি, কান পড়া দিবা না। রুদ্র এক সাইডে বসে সাইকেল ধুচ্ছে। গতকাল বৃষ্টিতে সাইকেল চালিয়ে কাদায় মাখামাখি অবস্থা করে ফেলেছিল। তখনই এসে পড়ল সায়রা বানু, বলল, এই প্রিয়তা, এই সময় ময়লা পানি ফটাফট বাইরে ফেলে দে, এরপর অভি আসবে, একটু পর অভি আসবে। তোর নুরুল স্যার ফোন করেছিল, কি যেন পাঠাবে তার সাথে। মুখ বিবর্ণ হয়ে গেল প্রিয়তার, বলল, আসুক গে, আমার কি কাজ? তোর কি কাজ মানে? তোরই তো সব কাজ। শোন, এক্ষুনি এসব ছালাফালা জামা কাপড় পাল্টে ভালো জামা কাপড় পর। খবরদার দাদির বিশ্রী কাপড়গুলো পরবি না। অভি আসবো, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবি। এমনিতেও গতকাল ভয়াবহ কাণ্ড করেছিস তুই, আর একবার এমন কিছু করলে বেলচা দিয়ে পেটাবো। অন্ধকার নামলো প্রিয়তার চোখে মুখে, সেই সাথে চাপা ক্ষোভও। দাদি ফোকলা দাঁতে হাসছে, পান খাওয়া মুখটাতে কদাকার সি হাসি। প্রিয়তা হাল ছাড়ল, এক হাতে বেলচা নিয়ে আগাছাগুলো কুড়োলো। তারপর ময়লা পানির বালতি দিয়ে চলে গেল রাস্তার গেটের দিকে।
ত্রিশদাস লেনের বরাবরই ওদের বাড়ি। উঠোনের একপাশে মার্বেল পাথরের রাস্তা পেরিয়ে গেট খুললেই লেনের রাস্তা। প্রিয়তা পানিগুলো রাস্তায় ফেলার জন্য উদ্যত হলো। ও প্রতিদিনই বাড়ির সামনের রাস্তাটিতে পানি দিয়ে ভিজিয়ে দেয় যাতে ধুলো না পড়ে। গেট খুলে স্বভাবসুলভভাবে পানি ছোড়ার জন্য উদ্যত হলো প্রিয়তা। তবে হলো অন্য কিছু। পরিস্থিতি তার নিয়মিত ধারা পাল্টে আজ অন্য কিছুই চেয়েছিল প্রিয়তার কাছে। প্রিয়তা বোকার মতো দাঁড়িয়ে আছে, ডান হাতে খালি বালতি, বাম হাতে বেলচা, সামনে অভি, সমস্ত ময়লা পানি গায়ে মাখামাখি হয়ে আছে। ছেলেটার ধারালো চোয়াল, চোখে মুখে বিস্ময়ের আভা, চুলগুলো ভিজে টইটুম্বুর, গহীন চোখজোড়া দৃষ্টি ফেলেছে প্রিয়তার তটস্থ মুখের ওপর। বাবার পাঠানো হাতে বগুড়ার দইয়ে সে পানি ঢুকেছে কিনা কে জানে। অভি অবাক পানে তাকিয়ে রইল বোকাশোকা মেয়েটার দিকে। গতকাল তাকে দেখে জ্ঞান হারালো, আজ তাকে দেখে গায়ে পানি ছুঁড়ে মারল। এই মেয়ে বোধহয় পণ করেছে পদে পদে অভিকে অপমান করে বেড়াবে। অভির মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ওকে নিয়ে হাসছে। রুদ্র এদিকে সাইকেল নিয়ে আসতে আসতেই থমকালো। দেখা মাত্রই গলা ফাটিয়ে বলল, ছোট আম্মু জলদি আসো, প্রিয়তা অবি ভাইয়ের গায়ে গোবর সহ ময়লা পানি ফেলে দিয়েছে। প্রিয়তা একবার নিচের জামা খোলা চেন দেখলো, আর একবার দেখলো সামনে শুধু ট্রাউজার পরা অভির দিকে। অল্প মুহূর্তে চট করে সে বুঝে ফেলল পরিস্থিতিটা। হাতে থাকা শাড়ির ভাঁজ খুলে নিচে পড়ে গেল। কোনো মতে জামার চেন লাগিয়ে চিৎকার দিতে যাবে, সাথে সাথে অদূরে দাঁড়ানো মানুষটা ঝড়ের গতিতে এসে পড়ল প্রিয়তার কাছে। দূরত্ব ঘোচালো। প্রিয়তাকে দেয়ালের সাথে মিশিয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল আতঙ্কে। এছাড়া উপায় নেই, না হলেই মেয়ে যা চিল্লিয়ে পাড়া শুদ্ধ সবার কাছে ব্যাপারটা সম্প্রচার করে বেড়াবে। প্রিয়তার বুক ধক করে উঠল। অভিকে এত কাছে পেয়ে আরো এক দফা জ্ঞান হারাবার উপক্রম হলো। অভির গায়ে চিকচিক করছে মুক্তদানার মতো পানি, চুলে ভেজা, সেখান থেকে সুরসুর করে শ্যাম্পুর ঘ্রাণ বেরোচ্ছে। মাথা ধরে যাচ্ছে সেই সুগন্ধে। ডান পিঠে বলিষ্ঠ এই শরীরের চাপে প্রিয়তা যেন হিতাহিত জ্ঞান হারালো। অভিতা দেখে বলে উঠল, খবরদার প্রিয়তা, উল্টাপাল্টা কোনো অঘটন ঘটাবে না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ক্লিয়ার? এখন শান্ত হও। বলেই চট করে দূরে সরে এলো অভি। প্রিয়তা নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে পড়ল ক্রমাগত। অভির দিকে তাকানোর শক্তি তার নেই। ছেলেটার শরীরের গড়ন ভয়ঙ্কর। ভার্সিটিতে চেক শার্ট আর ডেনিমের ভিড়ে অভির গায়ের এমন আকর্ষণীয় গঠন বোঝা দুষ্কর। প্রিয়তা ঠোঁট ভেজালো, শানিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি আমার রুমে কি করছেন? বিরক্ত হলো অভি। ভেজা গা টাওয়াল দেখে বুঝতে পারছে না বোকা মেয়েটা। অভি দাঁতে দাঁত চেপে বলল, খালি গায়ে ক্রিকেট খেলছি, আমার এম্পায়ার হবে নাকি? প্রিয়তা ভিমরি খেলো, ধরতে পারল না অভির অনির্দেশক কথা, বলে উঠল, এটা কি ক্রিকেট খেলার জায়গা? অভি হাল ছাড়ল, না, এই মেয়ে তার মাথা ঘুরিয়ে ফেলবে। নিঃশ্বাস ফেলল অভি। ঘন কালো চুলগুলোতে আঙুল চালিয়ে তা ঠেলে দিল পেছনে, বলল, আল্লাহর ওয়াস্তে তোমার ভাই রুদ্রিককে পাঠাও। ছেলেটা আমায় শুধু ট্রাউজার দিয়েই সটকে পড়েছে। এখন শুধু ট্রাউজার পরেই বাইরে বেরোবো নাকি? রুদ্রের ভালো নাম রুদ্রিক, তবে পরিবারের সবাই ওকে রুদ্র নামেই ডাকে। অভির হঠাৎ এ নামে সম্বোধন করাতে প্রিয়তা যেন ভুলে গিয়েছিল রুদ্রের সার্টিফাইড নাম। অতঃপর বলল, কেন, আপনার জামা কই? প্রিয়তা ফট করে মুখ চেপে ধরল এবার। হায় আল্লাহ, সে তো বোকা না, তাহলে অভির সামনে এমন বোকা বনে গিয়েছে কেন সে? অভি কিরমিরিয়ে বলল, আমার শার্ট আর প্যান্ট কি তুমি পরার অবস্থায় রেখেছো? প্রিয়তা কথা বলল না, তাকালো না অভির দিকে। এর দিকে মোটেও তাকানো যাবে না, নইলে অজ্জির মতো ভয়াবহ কয়েকটা বেফাস কথা বলে ফেলার সম্ভাবনা আছে। তবে মনে মনে প্রচণ্ড বিরক্ত হচ্ছে সে।
ঠিক এই কারণেই অভিকে তার পছন্দ না। ছেলেটা চরম ইগোস্টিক, ভাবতো এমন যে মেয়েদের সাথে কথা বললেই পাপ। প্রিয়তা নিজেকে ধাতস্থ করলো, বলে উঠল। আপনি আপনি থাকুন, আমি রুদ্রকে নিয়ে আসছি। বলেই তড়িঘড়ি করে দরজা খুলে স্তব্ধ হলো প্রিয়তা। অত্রি দাঁড়িয়ে আছে, কোলে তুষি রুষি। হ্যাংলা পাতলা দুটো বাচ্চাকে কোলে নিয়ে আসতে অদ্রির তেমন অসুবিধা হলো না। তবে সে এখন চরম বিস্ময়ে আছে। মাথা বাঁকিয়ে বোয়াল মাছের মতো হা করে দেখে নিল অভির আগুন রূপ। তারপর চেঁচিয়ে বলে উঠল, OMG, অভি ভাইয়া হাফ নেকেট হয়ে তোর রুমে কি করছে রে প্রিয়? প্রিয়তা বিষম খেলো। অস্থির হয়ে ইশারায় চুপ করতে বলল অদ্রিকে। তুষি রুষির দিকে তাকালে বোঝা যাবে যে ওরা কিছুই বোঝেনি। তবুও ওরা আদরের অদিয়াপুর মতো ভনিতা করে প্রিয়তাকে জিজ্ঞেস করলো, এরকম হাফ নেকেড হয়ে তোমার রুমে কি করছিল? অথচ এই দুটো পিচ্ছি এখনো জানে না এর বাংলা অর্থ কি। অভি প্রিয়তাকে ইশারায় বলল অদ্রিকে নিয়ে ভেতরে আসতে। প্রিয়তার সাথে সাথে তাই করলো। অভির মুখ ভার, চোখে শীতল দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে না যে তার মনে কি চলছে। রদ্রিকও ইতিমধ্যে এসে পড়েছে পোলো শার্ট নিয়ে। সেটা অভি গায়ে গলিয়ে দিল। তারপর নিখাত কণ্ঠে বলল, ট্রাস্ট মি রুদ্রিক, আজ যদি এই বাড়িতে তোমার ভার্সিটির সিনিয়র ভাইয়া হয়ে আসতাম, কষিয়ে দুটো চর মারতাম। রুদ্র ভ্যাবাচাকা খেলো। সে রীতিমতো ভুলে গিয়েছিল অভির কথা, যে সে প্রিয়তার রুমে আছে। এমনিতেও অভিকে রুদ্র ভয় পায়, একটু না বাড়াবাড়ি রকমেরই ভয় পায়। ইউনিভার্সিটিতে কোনো ইভেন্ট চলাকালীন সময় প্রায় রুদ্রকে কাজ করতে হয়েছে অভি সহ আরো বেশ কয়েকজনের সিনিয়র স্টুডেন্টদের সাথে। তারপর থেকে অভির গম্ভীরতা, প্রগাঢ় দৃষ্টি আর একরুখা চায় ব্যবহারের জন্য রুদ্র, অদ্রি, প্রিয়তার মতো আরো অনেক ডানপিটের স্বভাবের ছাত্রছাত্রীরাই ছিল অতিষ্ঠ। অভি উঠে দাঁড়ালো, চোখ বুলিয়ে নিল প্রিয়তার ঘরে। মেয়েটা ভীষণ বই পড়ুয়া, এটা অবশ্য আগে থেকে জানে। সেই সাথে একটু অস্থির ধরনের মেয়ে। যদিও অভির সাথে বিয়ের ব্যাপারে এগোনোর পর থেকে মেয়েটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা খেতাবেই দিতে ইচ্ছে করছে। তুষি রুষি চকলেট খাচ্ছিল। হুট করে অভিকে প্রশ্ন ছুড়ল, তুমি এতক্ষণ কি করছিলে এখানে? প্রিয়তা সচকিত হয়ে তাকালো ওদের দিকে। এতক্ষণে অভির ঠোঁটে ফুটলো হাসি, খুব সূক্ষ্ম এক ধরনের হাসি। বলে উঠল, তোমার প্রিয় আপুর সাথে ক্রিকেট খেলছিলাম। বিষম খেলো রুদ্রদ্রি। অকপটে চাইলো দুজনেই প্রিয়তার দিকে। বলে উঠল, শালি এই না ঢং দেখালি যে বিয়ে করবি না, আর এখন বিয়ের আগেই ক্রিকেট ফুটবল সব খেলা শেষ। আমিও তো বলি যে তুই আর ভাইয়া এক ঘরে কি করছিলি। হাই খোদা, তুই এত বড় ধোঁকাবাজ হতে পারলি? আমায় না বলে কয় সত্যি তার সাথে ক্রিকেট খেললি? প্রিয়তা আর চোখে দেখলো অভির চোখে মুখে দুর্বোধ এক হাসি, যেন ইচ্ছে করে অদ্রির সামনে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে। এরই মধ্যে কান্না জুড়ে দিল তুষি রুষি। বলে উঠল, জানো রুদ্র ভাইয়া যখন পাড়ায় ক্রিকেট খেলতে যায় তখন আমাদের নেয় না। আমিও ক্রিকেট খেলতে চাই ভাইয়া। রুদ্র কোলে নিল ওদের। বলে উঠল, এই ক্রিকেট সেই ক্রিকেট না রে বোন, এই ক্রিকেট বেডরুমে খেলতে হয়। তোরা যেদিন বড় হবি, নিজেদের বেডরুম হবে, তখন ক্রিকেট ফুটবল কাবাডি সব খেলিস। দুজনেই বোকা বোকা চোখ দৃষ্টিপাত করলো তাদের ভাইয়ার দিকে। প্রিয়তার মুখ হা, কি শুরু করেছে এরা। অভির প্রতি ভয়ঙ্কর রাগ উঠছে তার। ছেলেটা ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে, এই সহ্যে নিয়েই ছাড়বে। পায়েস খাচ্ছে অভি, সামনে হা করে তাকে দেখছে অদ্রি আর প্রিয়তা। অভি নাস্তানাবুদ হলো। সায়রা বানু এক মুহূর্তের জন্য এখান থেকে চলে যেতেই সেই শীতল কণ্ঠে বলল, এমন বোয়াল মাছের মতো আমায় দেখছো কেন অদ্রি? হবুদুল্লাবাইকে দেখতে দোষ নেই ভাইয়া। প্রিয়তা মরে গেলেও এমন করে বিয়ের আগে আপনাকে দেখবে না। তাই শালী হিসেবে আমারই তো উচিত সেই দায়িত্ব পালন করা।
তাই না? প্রিয়তা চিমটি দিল অদ্রির উরুতে, বলল। আল্লাহর ওয়াস্তে 10 মিনিটের জন্য তোর লুচ্চামি অফ কর। অদ্রি পরোয়া করল না। সায়রা বানু এসে প্রশ্ন করলেন। পায়েসটা তোমার কেমন লাগলো অভি বাবা? ভালো হয়েছে। আচ্ছা শোনো, আজ তো কথা ছিল প্রিয়তাকে নিয়ে বেড়াতে যাবে। কাল না হয় যেও, সারাদিন ঘুরবে, একে অপরকে টাইম দিবে, তাহলেই তো ব্যাপারটা এগোবে। প্রিয়তার মনে একটু ক্ষীণ আশা ছিল, হয়তো না বলবে, তবে ওকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেল অভি। এক পলক প্রিয়তার মুখ দেখে ক্ষীণ হাসি দিল। প্রিয়তার কাছে মতিগতি ভালো লাগছে না অভির। এই ছেলে মনে মনে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছে। অভি যাওয়ার অনতি পূর্বে আস্তে করে কেটে পড়তে চাইল প্রিয়তা, কিন্তু ওর ভাগ্যটা বড্ড খারাপ। এতগুলো অঘটনের পরও খোদা ওর ওপর রহম করলো না। অভি যাওয়ার পূর্বে সবার চক্ষু গোচরে হাতছানি দিল প্রিয়তার, দূরত্ব ঘোচালো। এতদিন মুখ গম্ভীর থাকলেও এখন ঠোঁটে নিষ্ঠুর হাসি, বলে উঠল। আজকে বেডরুমে তোমায় ওই অবস্থায় দেখে ঘাবড়ে গিয়েছিলাম প্রিয়তা। নেক্সট টাইম এমন কাজ করবে না, ভুলেও করবে না। বিয়ের পর এমন কোনো কাণ্ড বাঁধালে সাথে সাথে আছাড় মারব তাহলে। আর হ্যাঁ, বেশি করে প্রোটিন খাও। এখন অজ্ঞান হওয়াটাওয়া চলবে না। সামনের পরিস্থিতিগুলোতে তোমায় শটান হয়ে থাকতে হবে। সি ইউ টুমোরো মিস তাহমিনা প্রিয়তা। উইশ ইউ অল দ্য বেস্ট। বলে বাইরে পা বাড়ালো অভি। প্রিয়তা থমকে রইল, ভুলে গেল হিতাহিত পরিবেশ। কি বলল এসব অভি? এত কিছুর পরেও সে কি সত্যি সত্যি বিয়ে করবে প্রিয়তাকে? অদ্রি পেছনে সবই শুনেছিল। প্রিয়তার কাছে এসে বেপরোয়া সুরে বলল। তোর চুমুর পাওয়ারে পাল্টি খেয়েছে বস। কেন যেন মনে হচ্ছে তোর বিয়েটা অভি ভাইয়ার সাথেই হবে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন নিয়ে প্রিয়তার গ্লানি চোখ জোড়া অদ্রিকে বিভৎসভাবে উপহাস করলো। মনে মনে সে বলে উঠল। তোরা সব কটা শয়তান। কাল আমিও ওই অভিভাবকটাকে দেখাবো প্রিয়তার সাথে ঝামেলা করার মজা। বিশ্ববিদ্যালয়ের উৎসব মুখর ভাব আজ। শত সহস্র পাঞ্জাবি পরিহিতা মানব মানবীদের আনাগোনা চলছে এখানে। প্রিয়তা আর অদ্রি দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের সামনে। আজ প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব। যদিও ওরা নবীন না, কিন্তু তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দায়িত্বের কোনো হেলফেল করেনি। প্রিয়তা মোবাইলে ঘড়ির দিকে তাকালো, পরখ করে নিল সময়। রুদ্রর কোনো খবর নেই। ছেলেটা সেই যে মোড়ের দোকানে চা খেতে গিয়েছে আর আসছে না। অদ্রিও বিরক্ত হলো, মনে মনে ধাতস্থ করার ব্যর্থ চেষ্টা চালালো খামোখা। অতএব বিদীর্ণ কণ্ঠে ছুড়ল। আই এম শিওর, 100% শিওর, কুত্তাটা কোনো মাইয়া পটাইতে সময় নষ্ট করতেছে। এই ছেলেদের চারটাই ছুকছুকাই না। জীবনেও নারী সঙ্গ ছাড়া এদের চলবে না। আমার ভাই তো কি হয়েছে আমি জানি। হারামজাদাটা কত বড় ক্যারেক্টারলেস হইতে পারে। প্রিয়তা অপ্রতিভ হলো, বলল। আহা, সকাল সকাল খামোকা নিজে মুখ খারাপ করিস না তো। প্রিয়তার মনে হলো না অদ্রিওর কথা শুনেছে। বরাবরের মতোই মেয়েটা নিজের যমজ ভাইটাকে ভয়াবহ গালাগাল দিয়ে চলল। প্রিয়তার মাঝে মধ্যে মনে হয় এদের দুজনকে এক ঘরে পাঠিয়ে বিধাতা বড় আব্বু আর বড় আম্মুর প্রতি চরম জুলুম করেছে। ডাক পড়ছে অডিটোরিয়ামে। এক ছেলে দ্রুত গতিতে সবাইকে বলছে কাঙ্ক্ষিত স্থানে যেতে। প্রিয়তা আর অদ্রি তাই রুদ্রকে রেখে পা চালালো অডিটোরিয়ামের দিকে। অডিটোরিয়ামের এদিকে হাজারো মানুষ, সবারই একই রঙের ড্রেস কোড। প্রিয়তা সেই কোড অনুযায়ী পরেছে সবুজ শিফনের শাড়ি, সেই সাথে অদ্রিও। ওদের গোটা কয়েক বন্ধু বান্ধব এসে পড়লো ওদের কাছে, প্রশংসার পঞ্চবাক্য ছুড়ল। প্রিয়তার সেদিকে ধ্যান না থাকলেও অদ্রির যেন খুশির শেষ নেই। কোনো সুন্দর মানব কমপ্লিমেন্ট দিলেও সেও সমান তালে রসাবাক্য ছুঁড়ে মারল। এসবের কিছুতেই খেয়াল নেই প্রিয়তার। সে তো মগ্ন অভিনামক মানুষটাকে থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেটা নিয়ে।
সায়রা বানু সকালে পই পই করে বুঝিয়ে দিয়েছে অভির সাথে ঘুরতে যাওয়ার কথা। কি করবে, কিভাবে কথা বলবে, সেগুলো সম্পর্কে দিয়েছে বস্তা বস্তা উপদেশ। প্রিয়তা বুঝে উঠতে পারল না যে এই ছেলের মধ্যে কি দেখেছে সবাই। কেমন একটা গম্ভীর নিরামিষ পাষাণ টাইপ ছেলে। তুখর মেধাবী ছাড়া আর কোনো গুণই নেই তার মধ্যে। তারপরও এত চড়া আকর্ষণীয়তা। অজস্র ভাবনার টানপোড়েনের ইতি টানা হলো হঠাৎ কারো ওপর চোখ পড়াতে। দেখা মাত্রই বিস্ময়ে অভিভূত হয়ে রইল। অভি দাঁড়িয়ে আছে, তার সাথে রয়েছে তার তথাকথিত বন্ধু বান্ধবগুলো। নীল পাঞ্জাবি পরেছে সে, স্লিভ গোটানো, যার লাইট টোনের স্কিন খানিকটা দৃশ্যমান। ছেলেটার মধ্যে তুমুল ব্যস্ততা। জুনিয়র কয়েকজন ছাত্রছাত্রীদের উপদেশ দিচ্ছে কিভাবে কি করতে হবে। সম্ভবত ব্যাকস্টেজের দায়িত্ব নিয়েছে অভি। প্রিয়তা বিমূঢ় হয়ে রইল, ফ্যাল ফেলিয়ে তাকিয়ে রইল অভির দিকে। মানুষটা অনতিপূর্বে এতটা গভীরভাবে দেখেনি প্রিয়তা। বুকে ঢিপ ঢিপ শব্দ বেড়ে গেল, জানান দিল নব অনুভূতির পূর্বাভাস। হঠাৎই কানের কাছে অদ্রি সম্মোহনী কণ্ঠে বলল, অভি ভাইয়াকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে জানো? প্রিয়তার চোখ বিস্ফোরিত হলো। পরীক্ষার হলে পরীক্ষকের কাছে ধরা পড়লে যেমন অবস্থা হয় অমনি এক ভয়াবহ অবস্থার সম্মুখীন হলো। অদ্রির লালচে ঠোঁটে বিশ্ব জয়ের হাসি, চোখে ভয়াবহ ক্রূরতা। প্রিয়তা দৃষ্টি সরালো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে ফোড়ন কেটে বলল,